হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা আমাদের নেক্সট সেল অর্গানেল যেটা হলো মাইটোকন্ড্রিয়া এটা দেখব কি, ঠিক আছে? তো মাইটোকন্ড্রিয়া প্রথম it was first discovered by Kelliker in 1850. So mitochondria was first discovered by Kelliker in 1850. 1850 তে ক্যালিকার নামক এক সায়েন্টিস্ট প্রথম মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন বা ডিসকভার করেন, ঠিক আছে? তো মাইটোকন্ড্রিয়া জিনিসটা কি? ইট ইজ অ্যাকচুয়ালি an oval shaped double membrane bound cell organelle. So mitochondria কি? It is actually an oval shaped double membrane bound cell organelle. তো ওভাল শেপটা কেমন? অনেকটা ডিমের মতো। ডিমের যে শেপটা এটা হলো ওভাল শেপ, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়াটা অনেকটা ঠিক গোল না, ঠিক সার্কেল না, এটা অনেকটা ওভাল শেপ, ডিমের মতো, ঠিক আছে? তো এখন মাইটোকন্ড্রিয়াটা কি? ইট ইজ এ ডাবল মেমব্রেন লেয়ার, ডাবল মেমব্রেন সেল অর্গানেল। ডাবল মেমব্রেন কিভাবে দেখো, তো মাইটোকন্ড্রিয়াটা আসলে অনেকটা এমন, মানে ডিমের মতো এমন। তো এটাকে যদি আমরা এইভাবে মাঝখান দিয়ে এইভাবে কাটি, তো এটা এইভাবে যদি আমরা করি, মাঝখান দিয়ে কাটলে এটা অনেকটা এমন থাকবে। তো এই জায়গাটাকে যদি আমরা আঁকি, তো অনেকটা এমন। তো ডাবল মেমব্রেন কেন? ডাবল লেয়ার দেখো, এটা হলো আউটার লেয়ার, এটা হলো আউটার মেমব্রেন, এটা হলো আউটার মেমব্রেন, এবং এটা যে ভিতরেরটা এটা হলো ইনার মেমব্রেন। তো মাইটোকন্ড্রিয়াতে কি দুটো মেমব্রেন দিয়ে এটা কভার করা থাকে, একটা হলো আউটার মেমব্রেন আর একটা হলো ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনটা দেখবে অনেক কনস্ট্রিক্টেড, মানে অনেক কি বলবো, অনেক মানে গুটানো এটা, ঠিক আছে? তো এই যে এটা হলো ইনার মেমব্রেন, এটার মধ্যে কিছু এমন কম্পার্টমেন্টসের মতো হচ্ছে, এই যে কিছু ভাগ ভাগ করে হচ্ছে কম্পার্টমেন্টসের মতো কিছু কম্পার্টমেন্ট। তো এই যে কম্পার্টমেন্টগুলো, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি ক্রিস্টি। এই কম্পার্টমেন্টসগুলোকে আমরা বলি ক্রিস্টি। তো এগুলো এমন ফোল্ডেড কেন? ফোল্ডেড কারণ এটা ফোল্ডেড হওয়ার কারণ এটার যে সারফেস এরিয়াটা এটা বেড়ে যায়। তো সারফেস এরিয়াটা বাড়াতে কি হয়? এটার মধ্যে যে এটিপি সিনথেসিস হয়। আসলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে এটিপি সিনথেসিস হয়। তো এটিপিটা কি? এটিপিটা আসলে হলো এডিনোসিন ট্রাইফসফেট। এটিপিটা কি? এডিনোসিন ট্রাইফসফেট। তো এটিপির কাজ কি? এটিপি কি করে? এটিপি কি করে? ইট প্রোভাইডস এনার্জি টু পারফর্ম various functions of the body. ATP কাজ কি? It provides energy to perform various functions of the body. মানে আমাদের শরীরে যে বিভিন্ন ফাংশন হয়, যেমন আমরা মাসেল কন্ট্রাক্ট করি বা অন্য যে কোনো ফাংশন, এটা কিসের কারণে হয়? এটিপি কারণে। এটিপি কি করে? এনার্জি প্রোভাইড করে এই ফাংশনসগুলো হওয়ার জন্য। তো মাইটোকন্ড্রিয়াই এটিপি তৈরি করে।
তো এটিপি আমাদের শরীরে ডেইলি বিভিন্ন ফাংশনস হয়, ঠিক আছে? তো বিভিন্ন ফাংশনসের জন্য প্রচুর এটিপি লাগবে। তো এটিপি বেশি তৈরি করার জন্য এটা ফোল্ডেড থাকে। তো ফোল্ডেড থাকাতে কী হয়, এটা সারফেস এরিয়াটা বেড়ে যায়। সারফেস এরিয়া বাড়াতে কী হবে, এটিপিও বেশি তৈরি হবে। এবং এই যে একটা ফোল্ড বা একটা কম্পার্টমেন্টের মতো যে এই যে একটাকে আমরা কী বলি, ক্রিস্টি। এবং ক্রিস্টির ভিতরে কিছু ফ্লুইডি লাইক স্ট্রাকচারসের মতো কিছু থাকে। এই ফ্লুইডের ভিতরে বিভিন্ন কিছু থাকে, যেমন রাইবোজোমস থাকে, ঠিক আছে? এবং রাইবোজোমস থেকে বিভিন্ন প্রোটিন তৈরি হয়। এই যে ভিতরের যে জায়গাটা ফ্লুইডস যে যেটা ভর্তি থাকে তাদেরকে আমরা কি বলি, ম্যাট্রিক্স, ঠিক আছে? এদেরকে আমরা বলি ম্যাট্রিক্স। তো এটা হলো মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার। এখন আমরা যেটা দেখব এটা হলো মাইটোকন্ড্রিয়ার সিগনিফিকেন্স। সিগনিফিকেন্স, মাইটোকন্ড্রিয়ার সিগনিফিকেন্স কি? It is known as the powerhouse of cell. তো মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? ইট ইজ নোন এজ দ্য পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়। কেন? যেটা আমরা আগে বললাম, বিকজ it produces ATP. তো মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস কেন বলা হয়? বিকজ ইট প্রডিউসেস এটিপি। যেহেতু এটা এটিপি তৈরি করে, এটিপির কাজ কি? এনার্জি দেওয়া। তো যেহেতু মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে আর এটিপি এনার্জি দেয়, তো মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? ইট ইজ নোন এজ দ্য পাওয়ার হাউস অফ সেল, ঠিক আছে? নেক্সট পয়েন্ট হলো ইট হ্যাভ its own DNA and own ribosome so that it can make their own proteins. তো কি লিখলাম? ইট হ্যাজ মানে মাইটোকন্ড্রিয়া হ্যাজ ইটস ওন ডিএনএ। নিজস্ব ওদের ডিএনএ থাকে, মানে রেপ্লিকেট মানে ডিভাইড করার সময় ধরো একটা মাইটোকন্ড্রিয়ার থেকে আরেকটা মাইটোকন্ড্রিয়া হবে, তো ওদের নিউক্লিয়াসের উপরে নির্ভর করে থাকতে হয় না, কারণ আমরা জানি যে সেলের ভিতরে ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। কিন্তু মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে, তো ওরা নিজের মতো ডিভাইড করতে পারে। এবং অ্যান্ড হ্যাজ ইটস ওন রাইবোজোমস। তো রাইবোজোমের কাজ আমরা কি পড়েছিলাম? রাইবোজোমস কী করে? প্রোটিনস তৈরি করে। যেহেতু মাইটোকন্ড্রিয়ার কাছে নিজস্ব রাইবোজোমস থাকে, সো দ্যাট ইট ক্যান মেক দেয়ার ওন প্রোটিনস। মানে যেহেতু ওদের কাছে নিজস্ব রাইবোজোমস আছে, তাই ওরা নিজেদের মতো প্রোটিন তৈরি করতে পারে, ঠিক আছে? তো এটা হলো মাইটোকন্ড্রিয়া। তো আমরা এখন নেক্সট যেই এই সেল অর্গানেলসটা পড়বো এটা হলো প্লাস্টিডস। তো চলো দেখে নিই প্লাস্টিডসটা কি। তো এখন আমরা যেটা দেখবো, যে সেল অর্গানেলটা দেখবো, এটা হলো প্লাস্টিড, ঠিক আছে? তো প্লাস্টিড ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড অ্যান্ড নেমড বাই আর্নেস্ট হ্যাকেল, but properly defined by A.F.W. Skimper. তো কি লিখলাম? Plastid was first discovered and named by Ernest Haeckel. তো প্লাস্টিডস প্রথম ডিসকভার করেন কে? আর্নেস্ট হ্যাকেল। এবং প্লাস্টিডকে ওর মানে যেটার নামটা এটাও কে দেন? আর্নেস্ট হ্যাকেল। বাট ওয়াজ প্রপারলি ডিফাইন্ড বাই A.W.F. স্কিম্পার। তো আর্নেস্ট হ্যাকেল এটা আবিষ্কার করলেন এবং এটাকে নাম দিলেন, কিন্তু এটাকে ঠিক করে বুঝাতে পারলেন না, ডিফাইন করতে পারলেন না।
তো এটা প্রপারলি ডিফাইন্ড এবং বোঝাতে পারলেন কে? AFW স্কিম্পার। ঠিক আছে, তো প্লাস্টিডসটা কি? It is also a double membrane bound cell organelle. It is also a double membrane bound cell organelle that contains various pigments and also store food. তো প্লাস্টিডসটা কি? ইট ইজ অলসো এ ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল। তো প্লাস্টিডটা যেমন আমরা মাইটোকন্ড্রিয়াতে পড়েছিলাম, মাইটোকন্ড্রিয়াটাও একটা কি ডাবল মেমব্রেন, মানে দুটো মেমব্রেন দিয়ে কভার করা থাকে, তেমনি প্লাস্টিডসও কি ইট ইজ অলসো এ ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল, এটাও দুটো মেমব্রেন দিয়ে কভার করা থাকে। দ্যাট কন্টেইনস ভেরিয়াস পিগমেন্টস অ্যান্ড অলসো স্টোরস ফুড। তো প্লাস্টিডসের মধ্যে বিভিন্ন রকমের পিগমেন্টস থাকে, ঠিক আছে, এবং এটা কি কাজ করে? অনেক সময় এটা ফুডও স্টোর করে। ঠিক আছে, present in plant cell only. তো প্লাস্টিডস আমরা অ্যানিমাল সেলে পাই না, আমরা কোথায় পাই? প্লাস্টিডস আর প্রেজেন্ট ইন প্ল্যান্ট সেলস অনলি, মানে প্ল্যান্ট সেলই আমরা সাধারণত প্লাস্টিডস পাই। এবার প্লাস্টিডস কিছু প্রকারের আছে, যেমন টাইপস কি কি আছে প্লাস্টিডসের? একটা হলো লিউকোপ্লাস্ট, আরেকটা হলো ক্রোমোপ্লাস্ট, আরেকটা হলো ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, তো লিউকোপ্লাস্টটা কি? লিউকোপ্লাস্ট ইজ এ কালারলেস প্লাস্টিড। তো লিউকোপ্লাস্টটা এটার কোনো কালার থাকে না, ইট ইজ এ কালারলেস প্লাস্টিক। লিউকোপ্লাস্টের কাজ কি? ইট স্টোরস ফুড, ঠিক আছে, বা ফুড বা স্টার্চ। আমরা জানি যে খাওয়ার প্ল্যান্টে কিভাবে স্টোর করা থাকে, স্টার্চে। যেমন আমাদের শরীরে আমরা খেলাম, এটা কিভাবে স্টোর করা থাকে? ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন। এমন প্ল্যান্টসে যে ওরা যে ফুড তৈরি করে, তো এটা কিভাবে স্টোর করা থাকে? ইন দ্য ফর্ম অফ স্টার্চ। তো লিউকোপ্লাস্ট কী করে? লিউকোপ্লাস্টের কাজ কি? এটা স্টোরস ফুড অ্যান্ড স্টার্চ, এবং এটা কালারলেস থাকে, এটার কোনো কালার থাকে না। ক্রোমোপ্লাস্টটা কি? ইট ইজ এ colored it is a colored plastid। তো ক্রোমোপ্লাস্টটা কি? কালার্ড থাকে। ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট অনেকটা সেম, কারণ ক্রোমোপ্লাস্ট আমরা কি বললাম? ইট ইজ এ কালার্ড প্লাস্টিড। এখন ক্রোমোপ্লাস্টের ভিতরেই যদি ক্লোরোফিল থাকে, তাহলে আমরা এটাকে কি বলবো? ক্লোরোপ্লাস্ট। তাহলে ইট ইজ এ chlorophyll containing chromoplast। ঠিক আছে, ক্লোরোফিল আসলে একটা পিগমেন্ট, যার সাহায্যে ফটোসিনথেসিসে কাজে লাগে এই পিগমেন্টটা, আমরা পড়বো। তো ক্লোরোপ্লাস্টে কি? ইট ইজ এ ক্লোরোফিল কন্টেইনিং ক্রোমোপ্লাস্ট, মানে যে ক্রোমোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল আছে ওই ক্রোমোপ্লাস্টটাকে আমরা কি বলবো? ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এটা হলো কিছু টাইপ। আচ্ছা, আরেকটা টাইপ আছে, এটা হলো জিরেনোপ্লাস্ট। আরেকটা টাইপ হলো জিরেনোপ্লাস্ট। ঠিক আছে, এটা হলো জিরেনোপ্লাস্ট না, জিরেন্টোপ্লাস্ট। এটা হলো আরেক ধরনের প্লাস্টিড, জিরেন্টোপ্লাস্ট। এটা সাধারণত পাওয়া যায় না, মানে
আমরা পড়ি না সাধারণত। তো জিরেন্টোপ্লাস্টে কি, এটা হলো যখন একটা প্ল্যান্ট অনেক বয়স হয়ে যায় বা যখন মারা যায়, তখন এটার যে স্ট্রাকচারটা এটা মানে ঠিক থাকে না, এটা ভেঙে ভেঙে যায় স্ট্রাকচারটা। এটা স্ট্রাকচারটা আমরা পড়বো প্লাস্টিকের স্ট্রাকচারটা, তখন বুঝবে যে এটার যে গ্রেনাগুলো থাকে বা গ্রেনা থাকে, এরপরে কি আরও স্ট্রোমা বা থাইলাকয়েড, সেগুলো মানে ঠিক থাকে না, এগুলো ভেঙে ভেঙে যায়। তো যখন ভেঙে যায় যে স্ট্রাকচারটা তৈরি হয় ওদেরকে আমরা কি বলি, জিরেন্টোপ্লাস্ট। তো আমরা পর্ব স্ট্রাকচারটা কি, তখন তোমরা আরও ভালো করে বুঝবে। তো এগুলো হলো কিছু প্লাস্টিডসের টাইপ। এখন আমরা দেখব ক্লোরোপ্লাস্ট যে আমরা বললাম এটার কাজ কি, এটা কেন ইম্পর্টেন্ট। ক্লোরোপ্লাস্ট এটা ইম্পর্টেন্ট কারণ প্রথম কথা, এটাকে আরেকটা নামও বলা হয়, ইট ইজ কল্ড দ্য কিচেন অফ প্ল্যান্ট সেল। তো ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়, ইট ইজ দ্য কিচেন অফ প্ল্যান্ট সেল। তো কিচেনে আমরা কি করি, সাধারণত খাবার তৈরি করি। তো ক্লোরোপ্লাস্টকে কেন কিচেন বলা হয়, মানে এটার মধ্যে কিছু খাওয়ার জাতীয় কিছু হবে, তো দেখবো এটা কেন। আরেকটা হলো ক্লোরোপ্লাস্ট, আমরা যেটা আগে পড়লাম, ইট কন্টেন্স ক্লোরোফিল। ক্লোরোফিলটা কি, ইট ইজ এ গ্রিন কালার পিগমেন্ট, ঠিক আছে। তো ক্লোরোফিলটা কি করে, ইট হেল্পস ইন ফটোসিনথেসিস। তো ক্লোরোফিলটা কি করে, ইট হেল্পস ইন ফটোসিনথেসিস। তো ফটোসিনথেসিসটা কি, আমি যদি শর্টে বলি, এটা আসলে একটা অনেক ডিটেইলড প্রসেস একটা। তো আমি যদি এটাকে শর্টলি তোমাদেরকে বোঝানোর জন্য বলি, এটা হলো ইট ইজ আ প্রসেস by which plants produce their own food. তো আমরা সবাই জানি যে প্ল্যান্টস নিজের খাবার নিজে তৈরি করে, ঠিক আছে। তো এটা কিভাবে তৈরি করে, যে প্রসেসটা দিয়ে তৈরি করে, এই প্রসেসটাকে আমরা বলি ফটোসিনথেসিস। তো ফটোসিনথেসিস কি, ইট ইজ এ প্রসেস বাই হুইচ প্ল্যান্টস প্রডিউস দেয়ার ওন ফুড। নিজস্ব খাবার যে প্রসেসটা দিয়ে তৈরি করে এদেরকে আমরা কি বলি, ফটোসিনথেসিস। এবং ইন দ্য প্রেজেন্স অফ ক্লোরোফিল নামক যে পিগমেন্টটা, এটার কারণেই ফটোসিনথেসিস হয়, ঠিক আছে। তো যেহেতু এই ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে এবং ক্লোরোফিলের কারণেই ফটোসিনথেসিস হয়, এবং ফটোসিনথেসিসের কারণেই বিভিন্ন প্ল্যান্ট খাবার তৈরি করতে পারে, তাই ক্লোরোপ্লাস্টকে আমরা কি বলি, কিচেন অফ দ্য প্ল্যান্ট সেল, ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখব এটা হলো প্লাস্টিডসের বা স্পেশালি ক্লোরোপ্লাস্টের যেটা স্ট্রাকচারটা। তো এটা হলো প্লাস্টিডসের স্ট্রাকচার, ঠিক আছে। তো যেমন আমরা বলেছিলাম প্লাস্টিডসটা কি, ইট ইজ এ ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল। এই যে ডাবল মেমব্রেন, এটা হলো আউটার মেমব্রেন এবং এই ভিতরটা হলো ইনার, ঠিক আছে। তো এখন এটার মধ্যে তিনটা স্ট্রাকচার থাকে, একটা হলো গ্রেনা। আচ্ছা, প্রথমে আমরা পড়ি থাইলাকয়েডসটা কি। থাইলাকয়েড হলো কিছু ব্যাগের মতো স্ট্রাকচার, সেই ব্যাগগুলির ভিতরে কি থাকে, বিভিন্ন পিগমেন্টস, যেমন ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে কি থাকে, ক্লোরোফিল ভর্তি থাকে। তো এই ব্যাগ যে এইগুলো, এই যে একটা স্ট্রাকচার ব্যাগের মতো, এটাকে আমরা কি বলি, থাইলাকয়েড, ঠিক আছে। এখন
অনেকগুলো থাইলাকয়েড যখন একের উপরে এক লেয়ারের মতো বা স্ট্যাক্সের মতো তৈরি করা হয়, মানে স্ট্যাক্সের মতো থাকে, এদেরকে আমরা কি বলি? এই যে এমন একটা স্ট্যাক্স বা একটা স্ট্যাক্সকে আমরা বলি গ্রেনাম। এমন থাইলাকয়েডটা কি ব্যাগের মতো, তো এই ব্যাগগুলো একের উপর এক স্ট্যাক্সের মতো বা লেয়ার্সের মতো থাকলে এই স্ট্রাকচারটাকে আমরা কি বলি? গ্রেনাম। গ্রেনামটা হলো একটা সিঙ্গুলার। এখন অনেকগুলো গ্রেনাম আছে, তো সবগুলো গ্রেনামকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো গ্রেনা, যেটা হলো প্লুরাল। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, এই যে বিভিন্ন গ্রেনাগুলো একটা ব্রিজ দিয়ে কানেক্টেড। ঠিক আছে, বিভিন্ন গ্রেনাগুলো একটা ব্রিজ দিয়ে কানেক্টেড। এই ব্রিজটাকে আমরা কি বলি? এই ব্রিজটাকে আমরা বলি হলো ল্যামেলি। এই ব্রিজটাকে আমরা কি বলি? ল্যামেলি। ঠিক আছে, এবং এই যে বাইরের যে এখানে একটা ফ্লুইডি কিছু স্ট্রাকচারস থাকে, ফ্লুইডের মতো থাকে, এই যে ফ্লুইডসটাকে আমরা কি বলি? স্ট্রোমা। তো এটা হলো প্লাস্টিডসের স্ট্রাকচার। তো এটার মধ্যে আমরা কি কি পেলাম? একটা হলো থাইলাকয়েড, যার মধ্যে ক্লোরোফিল বা বিভিন্ন পিগমেন্ট থাকে। থাইলাকয়েডটা কি? এটা ব্যাগের মতো স্ট্রাকচার। এখন আরেকটা হলো গ্রেনাম। গ্রেনামটা কি? যখন থাইলাকয়েড একের উপর এক স্ট্যাক্সের মতো বা লেয়ার্সের মতো থাকে, ওই স্ট্রাকচারটাকে আমরা কি বলি? গ্রেনাম। গ্রেনাম হলো একটা স্ট্রাকচার, এমন আরও অনেক স্ট্রাকচারস আছে গ্রেনামের মতো। তো সবগুলো গ্রেনামকে আমরা একসাথে কি বলি? গ্রানা। ঠিক আছে, এবার প্রতিটা গ্রেনাম একজন আরেকজনের সাথে একটা ব্রিজ দিয়ে কানেক্টেড থাকে। ঠিক আছে, এই ব্রিজটাকে আমরা কি বলি? ল্যামেলি। এবং সবগুলো যে এই যে সব কিছু গ্রেনাম, থাইলাকয়েড, ল্যামেলি সবগুলো একটা মিডিয়াম বা একটা অ্যাকোয়াস মিডিয়ামের মধ্যে বা একটা ফ্লুইডের মধ্যে থাকে। এই ফ্লুইডটাকে আমরা কি বলি? স্ট্রোমা। ঠিক আছে, এবং এটা ডাবল মেমব্রেন, একটা হলো আউটার মেমব্রেন আর একটা হলো ইনার মেমব্রেন। ঠিক আছে, তো এটা হলো প্লাস্টিডের স্ট্রাকচার। এখন আমরা যেটা দেখব এটা হলো সিগনিফিকেন্স, যে প্লাস্টিডসের সিগনিফিকেন্সটা কি। সিগনিফিকেন্স, তা আমরা যেটা আগে পড়লাম, helps in photosynthesis। তো প্লাস্টিডস কি করে? হেল্পস ইন ফটোসিনথেসিস, স্টোর ফুড। প্লাস্টিডসের ভিতরে বিভিন্ন ফুড স্টোর করা থাকে, স্টার্চ স্টোর করা থাকে। ঠিক আছে, আরেকটা সিগনিফিকেন্স হলো ইট হ্যাভ ইটস ওন ডিএনএ অ্যান্ড রাইবোসোম। তো প্লাস্টিডসে কি থাকে? ইট হ্যাভ ইটস ওন ডিএনএ অ্যান্ড রাইবোসোম। তো যেমন মাইটোকন্ড্রিয়াতে আমরা পড়েছিলাম যে মাইটোকন্ড্রিয়ারও নিজস্ব ডিএনএ থাকে, তেমনি প্লাস্টিডসেরও নিজস্ব ওন ডিএনএ থাকে এবং নিজস্ব রাইবোসোমস থাকে। তো রাইবোসোমস থাকাতে কি হয়? প্লাস্টিডস নিজের মতো প্রোটিন বানাতে পারে। ঠিক আছে, তো প্লাস্টিডসের নিজস্ব ডিএনএ থাকে, তাই প্লাস্টিড নিজের মতো ডিভাইড করতে পারে, নিউক্লিয়াসের থেকে পারমিশন বা কিছু করতে হয় না। এবং রাইবোসোমস থাকে, তো প্লাস্টিডস নিজের মতো প্রোটিন তৈরি করতে পারে। তো আজকে আমরা দুটো আরও সেল অর্গানেল দেখলাম। কি কি? একটা হলো মাইটোকন্ড্রিয়া আর একটা হলো প্লাস্টিডস। ঠিক আছে, তো নেক্সট দিন আশা করি আমাদের লাস্ট লেকচার হবে। তো নেক্সট দিন আমরা আমাদের বাকি লেকচারটা, আরেকটা আমাদের সেল অর্গানেল রয়ে গেছে ভ্যাকিউলস, এবং আমরা পড়ব প্ল্যান্ট সেল ভার্সেস অ্যানিম্যাল সেল, যে ডিফারেন্সটা কি, প্রোক্যারিওট, ইউক্যারিওট, এগুলো আমরা নেক্সট লেকচারে কভার করব। ঠিক আছে, তো আশা করি তোমরা আজকের লেকচারটা বুঝেছো, দুটো সেল অর্গানেল কি এটা জানলে। ঠিক আছে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট লেকচারে। বাই।